আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাসুদ রানা। এবারের পর্বে আমি আপনাদের দেখাবো ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল এর সমাধিস্থান। এই সমাধিস্থানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরইন গ্রামে অবস্থিত। বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে ঢাকা থেকে আপনারা আখাউড়া আসবেন ও আখাউড়া স্থলবন্দরে কিভাবে ঘুরতে যাবেন। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলটি ঘুরে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা দুইজন আখাউড়া বাজার থেকে একটা অটোরিকশা ভাড়া নিয়ে রওনা হয়েছি সমাধিস্থানে যাওয়ার জন্য। রিকশায় ভাড়া নেবে জনপ্রতি মাত্র ২০ টাকা। আখাউড়া থেকে রওনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই দরইন গ্রামে পৌঁছে গেলাম। আস্তে আস্তে দেখলাম গ্রামের সৌন্দর্য, সবুজ গাছপালা, ফসলি জমি, পুকুর, রেল লাইন সহ অনেক কিছুই। অটো থেকে নামার পর দেখতে পেলাম কোনো গাড়ি সমাধিস্থানের গেট পর্যন্ত যাবে না। আমরা যেখানে নেমেছি সেখান থেকে নেমে কয়েক মিনিট হেঁটে যেতে হবে। কোনো গাড়ি যেতে পারবে না, কারণ সামনে ঢাকা চিটাগং রেল লাইন। দেখতে দেখতে খুব দ্রুত একটা ট্রেন ঢাকা থেকে চিটাগাংয়ের দিকে ছুটে চলে গেল। ট্রেন যাওয়ার পর আমরা সামনে এগিয়ে গেলাম। প্রথমে রেল লাইনের আগে একটি বিশাল বড় গেট দেখতে পেলাম। গেটটি অবশ্য সমাধিস্থানের জন্যই নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে ঢাকা চিটাগং বা আখাউড়া চিটাগং রেল লাইন। এখন যেদিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আখাউড়া, আর হচ্ছে আমার বাম দিকে যে প্রান্ত দেখা যাচ্ছে এটা হচ্ছে চিটাগংয়ের দিক। এই দিক দিয়ে হচ্ছে ট্রেন যাবে চট্টগ্রাম। আর ঠিক সামনে এই রেল লাইনটা পার হয়ে একটু সামনে গেলেই এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিস্থান। রেল লাইন থেকে নেমে আমরা একটা সরু রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে থাকলাম। এদিকটায় আবার সরু রাস্তাটি পাকা দেখতে পাচ্ছি এবং এই রাস্তার দুই পাশে কিছু ঘরবাড়িও দেখতে পেলাম। সামনে যে গেটটি দেখতে পাচ্ছি এই গেটটি হচ্ছে সমাধিস্থানে যাওয়ার গেট। গেট দিয়ে প্রবেশের সময় আশেপাশের পরিবেশ দেখতে খুব বেশি সুন্দর না লাগলেও সমাধিস্থানের চারপাশটি খুব সুন্দরই বলা যায়। ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পাওয়া যাবে সামনে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামালের জীবনী সমৃদ্ধ একটি গোল্ডেন বোর্ড। এখানে তার সম্পর্কে অনেক কিছুই লেখা রয়েছে, আপনারা চাইলে একটু সময় নিয়ে পড়ে নিতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের সমাধির ঠিক সামনে। আমার পিছনটায় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সমাধি যেখানে শায়িত আছেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। এবং ওনার যে সমাধি স্থানটি রয়েছে এর চারপাশে দেখতে পাচ্ছেন, পিছনে একটা ম্যাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের, এবং চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো আছে। এই দিকটা দেখতে পাচ্ছেন যে ফুলের বাগান আছে, জবা ফুল, রক্ত জবা ফুল, এবং হচ্ছে এদিকে অন্যান্য আরও ফুল গাছ রয়েছে। তো আমরা যদি এই চারপাশটা একটু দেখি, আমি বলবো যে মোটামুটি খুব সুন্দরই বলা যায়। এবং আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় একটা পুকুর রয়েছে। এই পুকুরের ঠিক সামনেই হচ্ছে এই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের সমাধি। সেই সাথে বন্ধুরা, আপনাদেরকে আরও একটি জিনিস আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে। এর মধ্যে আমি এর আগে একটি বীরশ্রেষ্ঠের সমাধিস্থানে গিয়েছিলাম, যেটি হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে। এখন এটা হচ্ছে দ্বিতীয়। এর আরও 5 জন আছে, বিভিন্ন জায়গায় শায়িত আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আরও যেই সমাধিস্থানগুলো আছে সেই সমাধিস্থানগুলোতে যেতে চাই। মোহাম্মদ মুস্তফা কামাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে
বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। মোস্তফা কামাল 1947 সালের 16 ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন। তিনি শৈশব থেকেই দুঃসাহসী হিসেবে খ্যাত ছিলেন। 1967 এর 16 ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করেন। তিনি ছিলেন 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। 1971 এর প্রথম দিকে 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। তখন সারা দেশে যুদ্ধের বীভৎসতা ছড়িয়ে পড়ছিল। সেনানিবাসগুলোতে অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে 3টি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলে। অ্যান্ডারসন খালের পাড়ে আখাউড়ায় অবস্থিত 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দক্ষিণ দিক থেকে নিরাপত্তার জন্য দরুইন গ্রামের 2 নম্বর প্লাটুনকে নির্দেশ দেয়। সিপাহী মোস্তফা কামাল ছিলেন 2 নম্বর প্লাটুনে। ভালো বক্সার হিসেবে রেজিমেন্টে তার সুনাম ছিল। মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে বক্সার হিসেবে সিপাহী মোহাম্মদ মোস্তফা অবৈতনিক ল্যান্স নায়ক হিসেবে পদোন্নতি পান। 16 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী 4th ইস্ট বেঙ্গলকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা আখাউড়ার রেললাইন ধরে উত্তর দিকে এগোতে থাকে। 18 এপ্রিল ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারির গোলাবর্ষণ শুরু করলে মেজর সাফায়েত জামিল 11 নম্বর প্লাটুনকে দরুইন গ্রামের আশেপাশে প্লাটুনের সাথে যোগ দেওয়ার নির্দেশ দেন। 11 নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মনির দরুইনে পৌঁছান। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল এর নিকট থেকে গুলি নিয়ে নিজ পরীক্ষায় অবস্থান গ্রহণ করেন। বেলা 11টার দিকে শুরু হয় শত্রু গোলাবর্ষণ। সেই সময়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। 11:30টার দিকে মোগরাবাজার ও গঙ্গাসাগরে শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয়। 12টার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ। প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে, কয়েকজন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তার পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে যেতে থাকেন এবং মোস্তফা কামালকে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তাদের সবাইকে নিরাপদে সরে যাওয়ার সুযোগের জন্য মোস্তফা পুরোদমে এলএমজি থেকে গুলি চালাতে থাকেন। তার 70 গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি। মোস্তফার ক্রমাগত নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের প্রায় 20 থেকে 25 জন হতাহত হন এবং তাদের সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফার অবস্থানের উপর মেশিন গান ও মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে মোস্তফার এলএমজির গুলি শেষ হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন। তখন পাকিস্তান বাহিনীর সৈনিকরা ট্রেঞ্জে এসে তাকে ব্যায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন। বন্ধুরা, এই ছিল শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধি নিয়ে আমার ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।